শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি আছি। তো যাই হোক, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর সকালবেলায় টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। ওয়েদারটা একেবারে ভালো ছিল না, দেখতেই পাচ্ছ একেবারে বাজে ওয়েদার। এই ওয়েদারে কিছু কাজকর্ম করতেও বিরক্ত লাগে। তো যাই হোক, বাড়ির কাজ তো কেউ করে দিয়ে যাবে না, নিজেদেরকেই করতে হবে। তো সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে এখানে চা করে নিয়ে এলাম। মিস্ত্রিবাবুরা কাজ করতে এসছেন, এখানে প্লাইয়ের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আজকে দুজন মিস্ত্রিবাবু এসছেন, ওই পাথরের যে কাজ করতেন ওনারা এসছেন মানে এই যে বেসিন বসানো হয়নি, তারপর গ্যাস যে বসবে তার পাইপটা যে ঢোকানো হবে সেটা ফুটো করা হয়নি, তো তার জন্যই এসছেন। আর কিছু কিছু কাজ টুকিটাকি বাকি আছে, তো তার জন্যই মিস্ত্রিবাবু আজকে এসছেন। দেখতেই পাচ্ছ এখানে ফুটো করা হচ্ছে, ওই গ্যাসটা নিচে থাকবে, তার পাইপটা উপর দিয়ে যাবে। আর ওইদিকে যে বেসিনে টেবিলটা হয়েছে, গ্রানাইটটা আজকে মিস্ত্রিবাবু কেটেছেন, তো কেটে বসাবেন। বললেন যে আমি বসিয়ে দিচ্ছি, ঠিকঠাক আছে কিনা একটু দেখে নাও। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ঠিকঠাকই আছে। আর ওই যে একবার ভিডিওতে দিয়েছিলাম না যে মিস্ত্রিবাবুকে এসে আমাদের বাড়ির কাজ করবেন, মানে প্লাইয়ের মিস্ত্রির কথা বলছি, তো ওনারা বলেছিলেন তোমাদের দাদাভাইকে গিয়ে গ্যাস টেবিল এবং সিঙ্কের টেবিল একই করতে, কিন্তু আমি একটু উঁচু করেছি সিঙ্কের টেবিলটা, কারণ গ্যাসটা নিচু থাকলে আমার রান্না করতে সুবিধে হবে, কিন্তু সিঙ্কটা একটু উঁচু থাকলে আমার বাসন মাজতে সুবিধে হবে। তো তার জন্যই একটু উঁচু করেছি, আর একটু উঁচু হলে ভালো হতো, কিন্তু উনি বলেছিলেন বলে তোমাদের দাদাভাই একটুখানি কমিয়ে দিয়েছে, কিন্তু আমার যে মাপটা দেওয়া ছিল সেটা থাকলে একেবারে পারফেক্ট হতো। তো যাই হোক, মোটামুটি একটা ঠিক আছে, একেবারে যে অসুবিধে হবে সেরকমও নয়। তো যাই হোক, ওখানে প্লাইয়ের কাজ তো কিছুটা এগিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে রুমের মধ্যে যে আলমারি হচ্ছে ওটা প্লাই কিছুটা কেটে বসানো হয়েছে, শুধু দরজাটা বসেনি, পাল্লাটা বসেনি। আর এখানে মিস্ত্রিবাবু একটু হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে নিচে একটা বক্স করে দিয়েছেন, মানে ওর ওপরে পাল্লাটা বসবে, দিলে কি বলতো নিচে ধুলো ময়লাগুলো লাগবে না। তো তার জন্যই মিস্ত্রিবাবু আমাকে দেখে বলে দিয়েছিলেন একটু যে এইভাবেই আমি করছি, দেখো অসুবিধা হবে নাকি। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ওদিকে মিস্ত্রিবাবুরা একটু জল খেয়ে চা খাচ্ছেন, তারপর পান খাবেন। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছ ছোট যে একটা মাটির রান্নাঘর হবে, এখানে কিছুটা মাটি ফেলা হয়েছে। আর এই যে বৃষ্টি টুকিটাকি হচ্ছে, মাটিটা বসে যাবে, তার উপর সরু বালি পড়বে, বালি পড়ার পর ওটাকে ভালো করে সমান করে তারপর ঢালাই হবে। আর ওদিকে বাচ্চাদের ছুটি হয়েছে, তো এখন প্রায় 8:30 মতো বাজে। আসলে চাটা একটু দেরি করে নিয়ে এলাম, তার কারণ হচ্ছে মিস্ত্রিবাবুরা একটু দেরি করে আসেন, তো তার জন্য। আর তুলসী মঞ্চটা বসানো হয়নি, তো আজকে যেহেতু মিস্ত্রিবাবু এসছেন আজকে তুলসী মঞ্চটাও বসিয়ে দেবেন বললেন। তো তারপরই না বাড়ি চলে এসেছিলাম, এখানে আমি চাটা গরম করে নিলাম, চা আর একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। চাটা তো আমি খেয়ে যাইনি, ওনাদের জন্য চা আর বিস্কিটটা নিয়ে গেছিলাম, তো ওনারা তো ওখানে খেয়ে নিয়েছেন, আমি এসে চাটা খাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো খেয়ে পড়াচ্ছিল, আর সমুও খেয়ে নিয়েছে, এখন আমি চাটা খাচ্ছি। তো তারপর দেখো এখানে মিলিটারি বাবু আজকে চলে যাবে, তো তার জন্য এখানে প্যাকিং চলছে। আর ওই যে ছোট কৌটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আচারের কৌটো, ব্যাগের মধ্যে এমনি রাখলে তেল পড়ে যেতে পারে, তো তার জন্য ও ভালো করে চিট দিয়ে চিটিয়ে দিল যাতে তেলটা নিচে না পড়ে যায় ব্যাগের মধ্যে। আর ওইটা একটু প্যাকিং করেছে, দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে। ওইখানে একটু হাতল সিস্টেম করে দিয়েছে যাতে এত দূর বয়ে নিয়ে যেতে অসুবিধে না হয়, তো তার জন্য। তো তারপরই রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে এখানে চুনো মাছ কিছু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাই চুনো মাছটা না এইভাবে ভাজা খেতে পছন্দ করে, তো তার জন্য। আর এদিকে আগে কিছু মাছ ভেজে নিয়েছি, আর মাছের ডিম ছিল, তো তার জন্য একটু বড়া করব, একটুখানি বেসন দিয়েছি, দিলে বড়াগুলো নরম হবে না, তো তার জন্য। আর এই যে চুনো মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো না আমাদের বাড়ির পুকুরের মাছ, সেচ দিয়ে ধরেছিল, তো সেই জন্যই দিয়েছে, তো তার জন্যই সেই মাছগুলোই রান্না করছি। আর মাছের ডিমটা এইভাবেই বড়া বসালে না একটু নরম থাকে না, টাইট থাকে, তো বেশ ভালো হয় ভাজাটা। তো যাই হোক, এখানে বড়াগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর মাছের না মুড়ো ছিল, তো সেগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। এইগুলো আজকে বাটি টক রান্না করব।
এমনিতে মাছের মুড়োটা আমি ছাড়া তোমাদের দাদা ভাই খেতে পছন্দ করে না, তো তার জন্যই এই রকম ছোটো ছোটো করে বাটিটক রান্না করছি। এই রকম বাটিটক করলে তোমাদের দাদা ভাই এবং সমু দুজনই কিন্তু খেতে পছন্দ করে, তো তার জন্যই করছি। আর এই বাটিটকের মধ্যে চারমগজ এবং সরিষা বাটা দিয়েছি, হলুদ, লবণ, কাঁচা সরিষার তেল একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু কাঁচা রান্না হচ্ছে, আর একটা লঙ্কা দিয়েছি মানে পেকে গেছিলো। তো তারপর দিয়েছি আমচুর পরিমাণ মতো, বেশি আমরা টক খাই না তো তার জন্যই একটাই দিয়েছি। আর এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব এখন। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ওদিকে বড়াটা ভাজা হয়ে যাওয়ার পর একটু সমুর জন্য লঙ্কা পেঁয়াজ ভাজলাম, কারণ সমু এখন এমন হয়েছে মাছ খেতে পছন্দ করে না, আলু মাখাটা হলে ও বেশি পছন্দ করে। তো মাছ যদিও খায় একটু ভুলিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে একটুখানি দিলে খায়, না হলে খেতে চায় না, তো তার জন্যই আলু মাখা। আর এদিকে বাটিটকটাও হয়ে এসছে প্রায়, আর এদিকে একটু মাছের ঝাল দেওয়া করলাম। তো আজকে কিন্তু সব কিছুই মাখো মাখো টাইপের করেছি। তো যাই হোক, এখানে বাটিটক, ঝাল দেয়া, আর ওদিকে মাছের ভাজা আর আলু মাখা করব। রান্না বান্না সব কমপ্লিট এখন। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 11:40 বাজে, আর ওদিকে মিলিটারি বাবুর ব্যাগ গোছানো কমপ্লিট। এখন ও নিজের কাজের জায়গায় চলে যাবে। তো অনেক দিন ছিল, মনটাও সবার খারাপ হয়ে গেছে, আর ওরা তো ভীষণ পরিমাণে মন খারাপ করছে কারণ নতুন বিয়েও হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, এই জায়গাগুলোতে যে বা যারা কাজ করে তারাই একমাত্র অনুভব করে যে কতটা পরিমাণ কষ্ট হয় তাদের। নিজের পরিবার, নিজের সংসার সব কিছু মায়া মমতা ত্যাগ করে ওদেরকে দেশের জন্য চলে যেতে হচ্ছে বাইরে। দেশের জন্য, বাঁচের জন্য, আমাদের জন্য, দেশ রক্ষার জন্য ওরা বাইরে গিয়ে কাজ করছে। তো পরিবার পরিজন সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ওরা কতটা পরিমাণ কষ্টে আছে সে একমাত্র তারাই বোঝে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ওর ভাগনাকে একটু হামু দিয়ে দিচ্ছে, আদর করে দিচ্ছে, কারণ ও ছোটো বাচ্চাকে ছেড়েও থাকতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন ওয়েদারটা একটুখানি কেটেছে, তো এখন বেরোবে। আর সামনে যে ব্যাগ নিয়ে গেছে ও হচ্ছে আমাদের বাড়ির জামাই, মানে বড়দির জামাই। আর ওই পেছনে যে যাচ্ছে ও হচ্ছে মিলিটারি বাবুর স্ত্রী, মানে আমাদের বাড়ির নতুন বৌমা। তো ভীষণই পরিমাণে কান্নাকাটি করছিল, স্বাভাবিক ব্যাপার, নতুন বিয়েও হয়েছে। নতুন হোক বা পুরনো হোক, একজন স্ত্রীর কাছে স্বামীর কতটা প্রয়োজন বা স্বামীর কাছে স্ত্রীর কতটা প্রয়োজন একমাত্র সেই অনুভব করতে পারে। যে যতই যাই হেল্প করুক না কেন বা কাছে থাকুক না কেন, স্বামী স্ত্রী যে যাকে ছেড়ে থাকবে সেই একমাত্র বুঝতে পারবে। তো যাই হোক, কিছু করার নেই, এগুলো তো যখন চাকরি পেয়েছিল তখন ভাবার দরকার ছিল। আসলে ছেলে যদি কিছু না করে, বেকার থাকে, তখন মা বাবার টেনশন থাকে। তো তার জন্যই কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু চাকরিগুলোকে বেছে নিতে হয়। তো যাই হোক, ওই পাকার ঘরে ঢুকছিল তার কাকুকে প্রণাম করার জন্য, মানে তোমাদের দাদা ভাইকে প্রণাম করার জন্য ঢুকছিল। ওখানে নতুন ঘরে তো কাজ হচ্ছে, তোমরা দেখেছো। তো যাই হোক, এখন সবাই মিলে ওদেরকে এগোতে যাচ্ছে, কারণ এদিকে না রাস্তাটা খারাপ, একটুখানি বৃষ্টি হলে তো গাড়ি আর ঢোকানো যায় না সেভাবে। আর আমরা যে মোটর সাইকেল ব্যবহার করি ওইগুলো কিন্তু খুব সাবধানে নিয়ে আসতে হয়, একটু স্লিপ করলে কিন্তু আমরা পড়ে যাব। তো যাই হোক, ওদিকে রাস্তাটা ভালো আছে, মানে পিচ রাস্তা ওই মোড় পর্যন্ত হয়ে গেছে, তো তার জন্য সবাই এগিয়ে যাচ্ছে। আর এখানে আমি পেছনে দাদু ভাইকে নিয়ে যাচ্ছিলাম, আর ভাবছিলাম যে ওই দিকে যাব না, তারপর সবাই দেখছি চলে যাচ্ছে, আমি দাদু ভাইকে নিয়ে এখানে একা থাকছি। তো তার জন্যই ভাবছি যে ওদের সঙ্গে আমিও একটু যাব। আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ, চলে এসছে গাড়ি। আর এখন গ্রামের দিকে আমাদের বাড়ি, তো তার জন্য গরু সব লোকেরা মাঠে নিয়ে গিয়েছিল তো ঘাস খাওয়ানোর জন্য। তো এখন ঘাস খাওয়ানো হয়ে গেছে, ওনারা বাড়ি নিয়ে যাচ্ছে গরুকে। তো দেখতেই পাচ্ছ, এখানে আমরা তো মাঠের দিকে থাকি, তো তার জন্য সব রকম দেখতে পাবে। তো তারপরে কিন্তু মনটা সায় দিল না, তো তার জন্যই চলে এলাম এখানে। সবাই যেহেতু চলে এসছে, আমি আর একা থাকতে পারলাম না। যদিও বাড়িতে সব কিছু দরজা টরজা খোলা আছে, মানে এমনি ভেজানো আছে, চাবি লাগানো নেই, তবুও একটু চলে এলাম যেহেতু সবাই এখানে চলে এসছে। তো মন খারাপ, দেখতেই পাচ্ছ, জীবনের সব থেকে কঠিন মুহূর্ত এই সময়গুলো।
তো কিছু করার নেই, ওদের ব্যাগপত্র সব কিছু ঢুকে গেছে আর এখন সবাইকে টাটা করে চলে গেল। আবার হয়তো 2 থেকে 3 মাসের পরে আবার আসবে। এতদিন অপেক্ষা করতে হবে ওই মানুষটার জন্য, বা ও আমাদের জন্য অপেক্ষা করে থাকবে। তো যাই হোক, দাদুভাইকে দেখতে পাচ্ছ, তাই প্রথম থেকে দেখছি জিভ বের করে একদিকে কামড় দিয়ে ধরেছে। তো যাই হোক, ওটা ওর অভ্যেসে পরিণত হয়েছে, ও ছাড়বে না। আর ওই যে পেছনের দিকে ঘরটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে। তো সকালেই যে কাজকর্ম হচ্ছিল তোমাদেরকে তো দেখিয়েছি। তো যাই হোক, এখন বাড়ি চলে যাব। তোমাদের দাদা ভাই কিছু সবজি নিয়ে এসেছিল, তো সেগুলো আমি সকালবেলায় ধুয়ে রেখেছিলাম। তো এখন জল শুকনো হয়ে গেছে, এখন টিকিটা ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। আর আমার একটা কি অভ্যেস বলো তো, বাজার থেকে কিছু সবজি এলে না ভালো করে ধুয়ে তারপরেই ফ্রিজে রাখি, না হলে ফ্রিজে ঢোকাতে ইচ্ছেই করে না। আর আলুর যা দাম বেড়েছে, তোমাদের দাদা ভাই বলছে যে সবজি একটু কম খরচ করো, দাম কিন্তু প্রচুর বেড়েছে। সত্যি কিন্তু সাধারণ মানুষরা কিভাবে সংসার চালাবে সেটাও একটা ভাবার বিষয়। আলু যদি 40 থেকে 50 টাকা দাম হয়, তাহলে সাধারণ মানুষরা কিভাবে দিন যাপন করবে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায় একটু নতুন ঘরে এসেছি। আর ওই যে আসছে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির নতুন বৌমা। তো ও কিন্তু ব্যাগপত্র নিয়ে গেছিল বাবার বাড়ি যাবে বলে, কিন্তু বাবার বাড়ি আর যায়নি, ফিরে এসছে। গাড়ি করে গেছিল, ওরা বলেছিল যে বাবার বাড়িতে নামিয়ে দিতে, কিন্তু আর নামেনি। কেন বলো তো, একটা যাই হোক না কেন, বিয়ের পর বাবার বাড়ি থেকে একটা শ্বশুর বাড়ির একটা টান থাকে অন্যরকম। তো যাই হোক, সেটা কয়েকদিনের হোক আর বেশি দিনের হোক, অন্যরকমই একটা অনুভূতি থাকে। তো যাই হোক, সবাই হয়তো সমানও নয়। কিছুজন আছে হয়তো বাবার বাড়িতে বেশি থাকতে চায়, কিছুজন আছে হয়তো শ্বশুর বাড়িতে বেশি থাকতে চায়। তো যাই হোক, ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি গেলে না কেন, বললো যে একটু কয়েকদিন পরে যাব। তো যাই হোক, এখন হয়তো মন খারাপ। তো তারপর দেখতে পাচ্ছ এই যে পেরেকগুলো বেছে নিচ্ছি। তোমাদের দাদাভাই একটা বড় দায়িত্ব দিয়েছে, বলছে এই পেরেকগুলো আলাদা করে বেছে রাখো, এগুলো বিক্রি হবে। তো তার জন্যই পেরেকগুলো আলাদা করে রাখছি, বিক্রি হবে বলে। আর এদিকে সন্ধ্যার সময় বাড়ি চলে এসেছিলাম। এই যে সজনে ডাঁটা দেখতে পাচ্ছ মোটা মোটা, এই সজনে ডাঁটাগুলো একজন দিয়েছিল, তো শেষ দিয়ে এগুলো ভাজা করবে। আমি যেরকম ভাজা করেছিলাম সেই রকমই ভাজা করবে। প্রথমে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে, তারপর ওই পেঁয়াজ বাটা, সরিষা বাটা, লঙ্কা বাটা এইগুলো দিয়ে, বা টমেটোও দিতে পারো, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে সজনে ডাঁটা দিয়ে ভালো করে অল্প জ্বালন দিয়ে ভাজা করে নিতে হবে। খুব কিন্তু খেতে ভালো লাগে, খুব টেস্টি লাগে খেতে। তো যাই হোক, তারপরে আমার ঘরে একটু পিঠে বানাচ্ছি। এখানে সুজি আর ময়দা দিয়ে একটু পিঠে বানাচ্ছি। খেতে একটু ইচ্ছে হলো, নারিকেল দিয়েছি, পরিমাণ মতো চিনি আর একটু লবণ দিয়েছি। তো এই রকমই একটু নরম রেখেছি, যাতে পিঠেটা একটু নরম হয় খেতে। তো পিঠেটা আমি উনুনেই করছি। তো লোহার কড়াইটা উনুনে বসালে রান্নাটা করতে সুবিধে হয়, তো তার জন্যই বসানো। আর লোহার কড়াইটা একটু ভালো করে গরম করে নিলে না পিঠেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাজাভাজির ক্ষেত্রে লোহার কড়াইটাই বেশি ভালো হয়। তো তার জন্যই কিন্তু যখনই পিঠে করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে উনুনেই করে থাকি, লোহার কড়াইতে। আর এমনিতে তো সেভাবে লোহার কড়াইটা ব্যবহার হয় না বলতে গেলে। এমনিতে রান্নাটা যেগুলো করি প্রতিদিন, সেগুলো তো সিলভার কড়াইতেই করে থাকি। তো যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পিঠেগুলো এক এক করে দিয়ে দিয়েছিলাম। তো এক পিঠ হয়ে গেছে, তো উল্টে দিলাম। তো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। আর বেশি লাল করব না, না হলে কি বলো তো, শক্ত হয়ে যাবে। তো তার জন্যই আমি একটুখানি লাল করে নামিয়ে নিলাম। তো একইভাবে কিন্তু আমি পিঠেগুলো ভেজে নেব। আর আজকে আমি পিঠের মধ্যে শুধু ময়দা আর সুজি দিয়েছি, কিন্তু আর একটা পিঠে বানিয়ে থাকি, তাতে আমি ওই কলা দিয়ে থাকি আর কি বলতো চিড়ে দিয়ে থাকি। সেই পিঠেটা সব থেকে ভালো হয়। তো আমি আর চিড়েটা আগে থেকে ভেজাইনি, তো তার জন্যই আর দিইনি। আগে থেকে ভিজিয়ে যদি রাখতাম তাহলে কিন্তু খেতে ভালো লাগতো। আর চিড়েটা একটু ভিজলে ওই পিঠেটা একটু ভালো হয়। আর কলাটা দিলে বেশ নরম তুলতুলে হয় পিঠেগুলো। তো যেহেতু চিড়েটা ভেজাইনি, তো তার জন্যই এইভাবেই করে নিলাম, তাড়াতাড়ি যাতে করে নিতে পারি। তো কিছুগুলো ছোট ছোট করার পর একটু ইচ্ছে হলো বড় বড় করতে, তো তার জন্য একটু জল মিশিয়ে একটু বড় বড় করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মালপোয়ার মতো দেখতে হচ্ছে, পরপর কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, পিঠেগুলো প্রায় হয়ে এসছে। আর এখন কিছু পিঠে বড়দি আর শেষদির ঘরেও দিয়ে দেব।
আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো বেশ নরম হয়েছে, কিন্তু এই পিঠের থেকে আমি যদি কলা দিয়ে পিঠে করতাম তাহলে কিন্তু আরও বেশ নরম হতো। আর কলা দিয়ে পিঠেটা করলে যেমন নরম হয় তেমন গন্ধটাও ভালো আসে, কেমন বলো তো, তালের পিঠের মতো। আর তালের সিজন তো বলতে বলতে চলে এলো, কয়েকদিন ধরে ইচ্ছেও হচ্ছে যে তালের পিঠেটা কবে খাবো। তো যাই হোক, সিজন যেহেতু চলে এসছে, তালটাও হয়তো কয়েকদিনের মধ্যে চলেও আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।